5 বছর পরে রানা জেল থেকে বের হলো। আর জেল থেকে বের হতেই সে তার লোকগুলোকে একে একে সবাইকে দেখতে লাগলো। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও ওখান থেকে একজন রানার সঙ্গে দেখা করতে আসলো। আর রানার কাছে এসে রানাকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। আর রানা ওদের সঙ্গে ভালো মন্দ জিজ্ঞেস করে দামি একটা মার্সিডিজ কারের মধ্যে উঠে পড়লো। মার্সিডিজের মধ্যে ওঠার পরে রানা একটা ল্যাপটপ হাতে নিল। আর ল্যাপটপ হাতে নিয়ে সে সকল ইনফরমেশন দেখতে লাগলো। আর সবাই অনেক ভয়ে ততষ্ট হয়ে আছে, কারণ রানা এখন কি করবে সেটা রানা নিজেও জানে না। কারণ সে যে ইচ্ছে করে জেলের ভিতর থেকে ছিল, সব কিছু এখন আগের মতোই স্বাভাবিক রয়েছে। কিন্তু রানা এই স্বাভাবিক থাকতে কাউকে দেবে না। রানা প্রত্যেককে কেটে কেটে নদীতে ভাসিয়ে দিবে। একটা নদীর পাড়ে চলে আসলো। রানা গাড়ি থেকে নেমে সেই জায়গাটা ভালোভাবে দেখতে লাগলো। আর তখনই দেখতে পেল একটা বড় স্থাপনা সেখানে গড়ে উঠেছে। রানা নেহালকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এই যে স্থাপনা, এটা কি করছে? এটার ব্যাপারে ভালোভাবে খোঁজ নে। আর আমার যত লোকজন আছে সবাইকে আমার সাথে দেখা করতে বল। আজকে সন্ধ্যা অবধি সময়, আমি সবাইকে একসাথে দেখতে চাই। সবাই যেন চলে আসে। এই কথা শোনার পরে নেহাল অনেকটা ভয় পেয়ে যায়, কারণ এখন আল্লাহ তাআলাই খুব ভালো জানে যে রানা ভাই এখন কি করবে। আর এটা শোনার পরে নেহাল আরেকজনকে দায়িত্ব দিয়ে দেয় খোঁজ নেওয়ার জন্য। আর নেহাল তারপরে আবার মার্সিডিজ কারের মধ্যে উঠে পড়লো। আর উঠে পড়ার পরেই গাড়িটা সাই সাই করে চলতে লাগলো। আর হঠাৎ করেই পেছন থেকে গুলির আওয়াজ ভেসে আসলো। রানা খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যেতে বলছে। আর গাড়িটাও অনেক দ্রুত গতিতে রাস্তাগুলো অতিক্রম করছে, কিন্তু গুলি করাটা খুবই তীব্র হচ্ছে। আর তখনই রানা সে তার মেশিন গান নিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। আর গাড়ি থেকে নেমে পড়ার পরেই দেখতে পেল দুইটা গাড়ি তার গাড়িকে ইশারা করে গুলি করছে। আর রানা সেই ওদেরকে ফায়ার করতে লাগলো। আর ফায়ার করার পরেই ওরাও রানাকে গুলি করতে লাগলো। আর রানা সে পাগলের মতো চিৎকার করতে করতে সামনের দিকে এগিয়ে গেল। আর এইসব দেখে ওরা পালিয়ে গেল। কিন্তু রানা ওদের পেছনে দৌড়াতে শুরু করেছে। রানা ওখানে দুজনকে ধরে ফেলেছে। আর দুজনকে ধরে ফেলার পর নাকের মধ্যে একটা ঘুষি দেয়। আর তখনই টল টল করে রক্ত বের হতে লাগলো। আর তখনই রানার লোকেরা চলে আসলো। আর রানার লোকেরা এসে ওদের থেকে নেহাল রানার কাছাকাছি এসে রানাকে বলতে লাগলো, ভাই, আপনি কোনো কিছু করবেন না, ওদেরকে আমার হাতে তুলে দিন। আমি তাকে গোডাউনে নিয়ে গিয়ে আপনার মতো করে শাস্তি দিব। আপনি কেন শুধু শুধু এত কষ্ট করছেন? আপনি অনেক দিন পরে বের হয়েছেন, আপনি একটু রেস্ট নিন। আসেন ভাই। রানা ওই দুইটাকে গাড়িতে তুলে নেয়। আর গাড়িতে তোলার পর সে আরও গাড়িটা চালাতে বলল। আর গাড়িটা একটা জঙ্গলের ভেতর চলে আসলো। আর জঙ্গলের ভিতরে এসে গাড়িটা থামলো। আর থামার পরে রানা সেখান থেকে নেমে পড়লো। আর রানা সেখান থেকে নেমে পড়ার পর সে দেখতে পেল গাড়িটার পেছনে কিছুটা ক্ষতি হয়েছে। আর তখনই আর কিছু না বলে সে ভেতরে চলে আসে। আর ভেতরে আসার পর রানা ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হবার পর সে চেয়ার টেবিলের মধ্যে বসে পড়ে। আর তার সামনে ওই দুইটা ছেলেকে রাখা হয়। আর রাখার পরে রানা ওদের দিকে একধারে তাকিয়ে আছে। আর কিছুক্ষণ পরে নেহাল রানার জন্য কফি নিয়ে আসলো। আর কফি নিয়ে আসার পরে রানা কফিটা খেতে লাগলো। আর কফিটা খাবার পরেই রানা চেয়ার থেকে উঠে ওদের সামনে যায়। আর সামনে যাওয়ার পর একটা লাথি মেরে ওদেরকে মাটিতে ফেলে দেয়। ওরা হাঁটু গেড়ে বসেছিল। রানা লাথি মেরে ফেলে দেওয়ার পর একটা ছেলের গলায় পা দিয়ে দেয়, সেখানে দাঁড়িয়ে থাকে। আর এটা দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়, কারণ রানা সে আবারও যদি আগের রূপে ফিরে আসে তাহলে একটারও অস্তিত্ব থাকবে না। আর রানা এইভাবে 2 মিনিট দাঁড়িয়ে থাকার পরেই ছেলেটা ছটফট করতে করতে মারা গেল। আর ছেলেটা মারা যাবার পর অন্য ছেলেটা সে ভয়ের কারণে সেখানেই প্রস্রাব করে দিয়েছে। রানা আবারও গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালো। আর ছেলেটার সামনে দাঁড়ানোর পর ছেলেটা ভয়ে ভয়ে রানার দিকে তাকিয়ে আছে। আর তখন রানা আবারও ছেলেটাকে একটা লাথি মারলো। আর লাথি মারার পর রানা সে তার ছুরিটা হাতে নিল। আর ছুরিটা হাতে নেওয়ার পর সে তার গলাটা কেটে ফেললো। আর গলাটা কেটে ফেলার পর সে কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। তারপর রানা দুটো হাতের কবজি পর্যন্ত কেটে ফেললো। আর কেটে ফেলার পর সবাই ভয়ে ততষ্ট হয়ে আছে। আর রক্ত পুরো জায়গাটা ভেসে যাচ্ছে। আর রানা এটা দেখে পাগলের মতো হাসছে। রানা এটা করার পরে সোজা রুমে চলে আসে। আর রুমে আসার পর সে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। আর শুয়ে পড়ার পর ভাবতে লাগলো তার পেছনে যারা এগুলো করছে তাদের শাস্তি দেবে জেলে থেকে। আর নিজেকে এমনভাবে তৈরি করেছে। রানা এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল
সেটা রানা নিজেও টের পেল না। আর ঘুম থেকে ওঠার পর সে দেখতে পেল সন্ধ্যা হয়ে গেছে। রানা সন্ধ্যাবেলায় সে উঠে খাবার খেয়ে নিল। আর খাবার খাবার পর সে যথারীতি তার লোকজনের সামনে গেল আর দেখতে পেল শত শত লোক তার সামনে দাঁড়িয়ে আছে। পুরো জঙ্গলটা ভরে গেছে। আর রানা চারপাশটা ওদেরকে দেখতে লাগলো। আর কিছুক্ষণ এইভাবে হাঁটাহাঁটি করার পরই রানা সবার সামনে চেয়ার নিয়ে বসে পড়লো। আর চেয়ার নিয়ে বসে পড়ার পর রানা বলতে লাগলো, আমার কথাটা তোরা ভালোভাবে শুনে নে। আমি একবার যা বলি সেটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে। আমার সঙ্গে যারা যারা বেইমানি করেছে, আমার পিছনে যারা ছিল, তাদের সবাইকে আমি আমার আদালতে নিয়ে এসে মারবো। আর তোদের মধ্যে যদি কেউ আমার খবর অন্য জায়গায় পাচার করিস এবং সেটা যদি আমি জানতে পারি, তাহলে তোদেরকে নিশ্চিহ্ন করে দেব। তোরা ভাবতেও পারবি না আমি কতটা ভয়ঙ্কর। কেউ বেইমানি করবি না, আর তোরা আমার কোনো কিছুই করতে পারবি না। তাই আমার সঙ্গে লাগতে আসিস না। আমি যদি একবার খেপে যাই তাহলে তোদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তোরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকিস না কেন, আমি সেটাকে খুঁজে বের করে মারবো। তখনই নেহাল একটা মেয়েকে ধরে নিয়ে আসলো। মেয়েটার পেছনে তার হাত বেঁধে রেখেছে। মেয়েটাকে নিয়ে আসার পরেই রানার পায়ের কাছে ফেলে দেয়। আর পায়ের কাছে ফেলে দেওয়ার পরেই রানা মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। আর মেয়েটার দিকে তাকিয়ে থাকার পর মেয়েটাকে সে মুখ খুলে দেয়। আর মুখ খুলে দেওয়ার পর মেয়েটা তার কাছে মাপ চাইতে লাগলো। আর তখনই নেহাল বলতে লাগলো, ভাই, এই মেয়েটা সেদিন আপনার পেছন থেকে গুলি করেছে, কিন্তু আফসোস মেয়েটা গুলিটা লাগাতে পারেনি। এই মেয়েটা কার কথায় গুলিটা চালিয়েছিল আমি এখনও জানতে পারলাম না। মেয়েটাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু মেয়েটা কোনো কিছুই বলতে চাচ্ছে না। সে কার হয়ে কাজ করে, কোথা থেকে এসেছে, সে কোনো কিছুই বলতে পারছে না। ভাই, আপনি বিষয়টা দেখেন। তারপরেই রানা চেয়ার থেকে উঠে পড়লো। আর চেয়ার থেকে উঠে পড়ার পর সে মেয়েটার চারিদিকে ঘুরতে লাগলো। আর মেয়েটাও কিছুটা ভয় পেয়ে গেল। আর এইভাবে চারপাশে ঘুরে ফেরার করার পরে রানা আবারও চেয়ারে বসে পড়লো। আর চেয়ারে বসে পড়ার পর রানা একটা সিগারেট জ্বালালো। আর সিগারেট খাচ্ছে রানা। তখন সিগারেট খেতে খেতে মেয়েটাকে জিজ্ঞেস করলো, আজকে থেকে 5 বছর 2 মাস আগে তোর সঙ্গে আমার মনে হয় কোনো না কোনোভাবে দেখা হয়েছিল। তুই আমাকে শপিং মলের মধ্যে গুলি করেছিলি। এখন বল, তুই কার কথায় গুলি করেছিলি? কে তোকে সে সময় পাঠিয়েছিল? তুই গুলি করার পরেই আমি 2 মাস পরে জেলে যাই। তাহলে এখন সব কিছু খুলে বল। আমি তোকে ভালোই ভালোই জিজ্ঞেস করছি। যদি বলিস তাহলে ভালো, আর যদি না বলিস তাহলে তোর বেঁচে থাকার সিদ্ধান্তটা সেটা আমি নেব। কোবরা কিং, বিশ্বাস করেন আমি এসবের কোনো কিছুই করতে চাইনি। ওরা আমাকে জোর করে এসব করিয়েছে। আর তাছাড়া আপনি অনেক খারাপ একজন লোক। আপনি আমার বোনকে হত্যা করেছেন আমার চোখের সামনে, কিন্তু আমি আড়াল থেকে সেগুলো নীরবে সহ্য করেছি। আমি কোনো কিছু বলতে পারিনি। ওরা আমাকে যতটা শিখিয়ে দিয়েছিল, আমি নিজেই মন থেকে আপনাকে গুলি করতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে মারতে পারিনি। সেদিন আপনি বেঁচে গিয়েছিলেন। এই কোবরা কিং কখনো কাউকে এমনি এমনি মারে না। তাকে মারার জন্য কোবরা কিং এর কাছে অনেক কারণ থাকে। এই কারণগুলো প্রমাণ হলেই সে তাকে মেরে ফেলে। বুঝতে পেরেছিস? এখন তুই বল, তোর বোনের নাম কি? আর তোর বোন আমার সঙ্গে অন্যায় করেছিল বলেই কিন্তু আমি তাকে মেরেছিলাম। সবকিছু খুলে বল। আমার বোনের নাম জান্নাতুল নাইমা। সে ডিবিতে কাজ করত, কিন্তু আপনি তাকে নৃশংসভাবে হত্যা করেছেন। মানুষ এতটা পাষাণ কি করে হতে পারে? আপনার মধ্যে কি একটু মায়া দয়া নেই? আপনি কি মানুষ নাকি জানোয়ার? এই চুপ! আর একটা বাজে কথা বলবি না। এখন যদি বাজে কথা বলিস তাহলে তোকে এখানে মেরে ফেলবো। আর কিভাবে মারবে এটা নিশ্চয়ই তুই ভালোভাবে জানিস। তোর বোন কি করেছে জানিস? তোর বোন ডিপিতে কাজ করে, সেটা আমার দেখার বিষয় নয়। সে দেশের জন্য কাজ করবে। আর সে দেশের জন্য কাজ না করে সে ডেভিল কিং এবং লেডি কুইনকে সাহায্য করছে সকল কাজে। ও সব লোকগুলোকে ছেড়ে দিয়েছে আর দেশের মধ্যে ড্রাগস ঢোকার জন্য সাহায্য করেছে। তো এসব আমি কিভাবে নীরবে সহ্য করব? মারিয়া আর কোনো কথা বলল না। মারিয়া চোখের পানি ঝরাচ্ছে। আর এটা দেখে রানা অনেক হাসছে, কারণ রানা আজ পর্যন্ত সেই সব কাজ করেছে, এইসবের মধ্যে একটাও ভুল হয়নি। সে কারণেই সবাইকে মিল আছে। আর এখনও অনেকজনকে মেরে ফেলার বাকি আছে। সবাইকে একটা একটা করে মারবে। সবার রানার ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে। রানা মেয়েটাকে পরপর 2টা গুলি করে দিল আর মেয়েটা মারা গেল। আর এটা দেখে নেহাল অকৃত্রিম দৃষ্টিতে তাকিয়ে আছে। রানা ভালো করেই বুঝতে পারছে নেহাল কি বলতে চাচ্ছে। রানা আবারও সবাইকে বলতে লাগলো, আমাদের এখন কত টাকার প্রয়োজন? আমরা চাইলে অনেকভাবে টাকা ম্যানেজ করতে পারি, কিন্তু আমরা ওইসব পথে যাব না। শহরের মধ্যে যারা শীর্ষস্থানীয় পদে আছে
শহরের বাইরেও যারা থাকে সব জায়গায় আমার লোক পাঠিয়ে দেয়। আর যারা সমাজে বৃত্তশালী এবং আড়ালে নিভৃতে তারা অসৎ কাজ করে থাকে, যাদের সঙ্গে ডেভিল কিং এবং লেডি কুইনের কানেকশন আছে, তাদের বাসায় যা। বাসায় যাওয়ার পরে রেড করার নাম করে সমস্ত টাকা আমার চাই, আজকের মধ্যে এবং এখনই। রানার এইসব কথা শোনার পর সবাই তাড়াতাড়ি করে গাড়ি করে চলে গেল। আর রানাও গাড়িতে উঠে পড়লো। আর রানার সঙ্গে আরও 4 জন গাড়িতে উঠলো। আর গাড়িটা সাই সাই করে যাচ্ছে প্রায় 30 মিনিট। গাড়িটা চলার পরে একটা বড় বাড়ির সামনে এসে থামলো। সেই বাড়ির সামনে থামার পরে রানা গাড়ি থেকে নেমে পড়লো। আর গাড়ি থেকে নেমে পড়ার পর রানা ভিতরে যেতে লাগলো। এটা হচ্ছে মন্ত্রী এর বাসভবন। সমস্ত গার্ড অফিসার তাকে দেখে সালাম দিচ্ছে। রানা ভেতরে চলে আসলো। আর ভেতরে এসে দেখলো মন্ত্রী কয়েকজনের সঙ্গে আলোচনা করছে। আর তখনই রানা সেখানে বসে পড়লো। রানা কোনো অনুমতি নেয়নি, রানা এইভাবেই চলাফেরা করে। তারপর মন্ত্রীকে বলল, মন্ত্রীর লোক দিয়ে কফি বানিয়ে দিল। আর রানা একটু খেয়ে মন্ত্রী সাহেবকে বলতে লাগলো, মন্ত্রী সাহেব, আমার কাছে খবর আছে আপনি নাকি ডেভিল কিং এবং লেডি কুইনকে সাহায্য করছেন দেশের মধ্যে ড্রাগস ঢুকানোর জন্য। আপনি কি ভুলে গেছেন সবকিছু আমি জেলে ছিলাম, আর তখন আপনি অনেক কাজ করে ফেলেছেন, তাই না? কিন্তু আমি এটা বুঝতে পারছি না, তুমি কেন শুধু শুধু জেলে থাকতে গেলে? এই 5টা বছর, এই 5 বছর জেলে থেকে তোমার কি লাভ হলো সেটা আমাকে বলো। তুমি তো চাইলে সেদিনই জেল থেকে বেরিয়ে আসতে পারতে, কারণ তোমার ক্ষমতা সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি। বিদেশেও তোমার কানেকশন রয়েছে, বিদেশের মাফিয়ারাও তোমার সঙ্গে ডিল করার জন্য বসে থাকে। তুমি কেন জেলে থাকতে গেলে? আমার এই বিষয়টা খুবই জানার প্রয়োজন। আর আমার কি মনে হয় আমি ওদের কেন সাহায্য করছি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি ওদের সাহায্য করব? আমি লেডি কুইন এবং ডেভিল কিংকে খুঁজে বেড়াচ্ছি। সময় মতো সবকিছু আমি বের করে ফেলবো, সেখানে আপনার কোনো কাজ করতে হবে না। আপনার উপর যে দায়িত্বটা আছে আপনি সেটাই সঠিকভাবে পালন করুন। এরপর যদি দেখেছি যে আপনি কোনো বেআইনি কাজ করেছেন, তাহলে কিন্তু আপনার অবস্থা কি হবে সেটা বুঝতেই তো পারছেন। সকালবেলা পত্রিকায় নাম উঠে যাবে মন্ত্রী সাহেব নিখোঁজ। রানা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার একটা ইচ্ছা আছে, আমি প্রধানমন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করতে চাই। তুমি আমাকে প্রধানমন্ত্রী করে দাও। তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে তাই তাই দিব। এ রানা কখনো কারো কাছ থেকে কিছু নেয় না। আমি কি ভিখারি যে আমি আপনার কাছ থেকে কিছু নেব? আমাকে কোনো কিছু দিতে হবে না। আমি আপনাকে এমনিতেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাতে পারবো। এইভাবে রানা এবং মন্ত্রী কথা বলতে থাকে। মন্ত্রী অনেকটা ভয়ে ভয়ে রানার সঙ্গে কথা বলছে, কারণ কখন রানার মাথা নষ্ট হয়ে যায় তখন মন্ত্রী সাহেবকেই সে ছেড়ে কথা বলবে না, তাই সে ভালো হয়ে যাবে। আর এদিকে লেডি কুইন একের পর এক সাংবাদিকের খবর শুনে পুরো অতিষ্ঠ হয়ে গেছে, কারণ রানা প্রকাশ্যে সব কিছু করছে কিন্তু পুলিশ প্রশাসন কোনো কিছুই করতেছে না। সেও কোনো কিছু করতে পারছে না। রানা কোথায় আছে, কিভাবে আছে, সে কোনো কিছুই জানে না। লেডি কুইন তার আস্তানা থেকে বের হলো। আর বের হবার পরেই সে গাড়িটা গাজীপুরের জঙ্গলের দিকে যাচ্ছে। সেখানে ডেভিল কিং তার জন্য ওয়েট করছে। আর কিছুক্ষণ পরেই সে গাজীপুরের সেই ঘন জঙ্গলে চলে আসলো। আর জঙ্গলে চলে আসার পর দেখলো ডেভিল কিং আর লোকেরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। লেডি কুইন ডেভিল কিং এর সঙ্গে ভেতরে চলে গেল। আর ভেতরে যাবার পরে লেডি কুইন বসে পড়লো। আর বসে পড়ার পরে তারা দুজন মিলে আলোচনা করছে। আর আলোচনা করার মধ্যে কিভাবে রানাকে মেরে ফেলা যায় সেটাও প্ল্যান করছে। কিন্তু ডেভিল কিং এর সাহস হচ্ছে না তার সঙ্গে কাজ করার জন্য, কারণ রানা কেমন সে ভালোভাবেই জানে। আর তখন লেডি কুইন আবারও ডেভিল কিংকে বলতে লাগলো, আপনার কাছ থেকে আমি এইটুকু আশা করতে পারি না? আপনি আমার কতটা করতে পারেন আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি, তারপরে আপনি এখনো আমতামতা করছেন। আপনি এর চেয়ে ভালো বাজারে গিয়ে মাছ বিক্রি করেন, তাহলে ভালো হবে। আপনার সঙ্গে আমার কাজ করাটাই আমার ভালো লাগছে না। এই যে লেডি কুইন, আপনি রানা সম্পর্কে কতটুকু জানেন? জানেন রানাকে যা সম্পর্কে আপনি কোনো কিছু না জানিয়ে যে এমনটা করেছেন, সে যদি একটা আবার জানতে পারে যে আমরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছি, তাকে মেরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সে আমাদেরকে খুঁজে বের করে মারবে। আর ওর সম্পর্কে কোনো আইডিয়া আছে কিভাবে মারবে? ওর পিছনের ব্যাকগ্রাউন্ড আপনি জানেন? আমি তার সঙ্গে কাজ করেছি। আমি কাজ করে যতটুকু নিজের চোখে দেখেছি, যতটুকু জানি, আর আমি চিন্তা করছি আমার বিষয় নিয়ে। আমি যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে জেলের ভিতর পাঠিয়েছিলাম, এখন সে আমাকে কি করবে?
এটাই চিন্তা করছি। আমার বৈদেশিক কোনো সাহায্য প্রয়োজন, আপনি আমাকে কতটুকু সাপোর্ট দিতে পারবেন? আমি তাকে সমস্ত সাপোর্ট দিব। ও আমার অনেক ক্ষতি করে ফেলেছে। আমার সমস্ত জায়গা সে রেড করেছে, রেড করে সমস্ত কিছু শেষ করে দিয়েছে। আমি এখন পুরো নিঃস্ব হয়ে গেছি। এই রানাকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। না, এই রানা যেখানে থাকুক না কেন, আমি তাকে খুঁজে খুঁজে বার করব। আপনি যদি আমার সঙ্গে বেইমানি করেন তাহলে সোজা আপনাকেও উপরে পাঠিয়ে দেব। আপনি আমাকে ভালোভাবে চেনেন না। ঠিক আছে, আমি সমস্ত সাহায্য করব। ওর যত জায়গা আছে সবকিছু আমি আপনাকে চিনিয়ে দিব, কিন্তু আমাকে আপনার সবচেয়ে বেশি সাপোর্ট দিতে হবে। আর আমাদের দুজনকে একসাথে কাজ করতে হবে। আরো একজন কিলারকে হায়ার করতে হবে। আমাদের এগুলো দিয়ে কোনো কিছু হবে না। এগুলো সব মাসি বাচ্চারাও জন্য। এমন কোনো বিদ্যা নাই যে রানা নিজে জানেন না। কুংফু, কায়াতে, জাপানি কমান্ডো, এমন কোনো মেশিন নাই যে সে চালাতে পারে না। সবকিছুই পারে সে। এইভাবে নেহা ডেভিল কিং এর সঙ্গে আলোচনা করতে লাগলো। ওরা আলোচনা করতে করতে বেশ অনেকটা সময় পার করে দিল। তারপরে নেহা ল্যাপটপে রানার ব্যাপারে ইনফরমেশন বের করতে লাগলো, কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন রানার ব্যাপারে নেহা নেই। কি করবে সেটা বুঝতে পারছে না। তারপরে আরও কিছু কথা বলে সে সেখান থেকে চলে গেল। আর সেখান থেকে যাবার পর সেই কমিশনের বাসায় আসলো। কমিশনারের বাসায় এসে দেখা করলো। কমিশনার সব কিছু শোনার পরে কমিশনার না করলেন, কারণ রানাকে এখন প্রমাণ ছাড়া অ্যারেস্ট করতে গেলে সমস্ত কিছু তছনছ করে দেবে। এই শহরটা পুরো নরকে পরিণত হবে, কারণ রানা সম্পর্কে সবাই খুব ভালোভাবেই জানে। ডিপার্টমেন্টে রানার বিরুদ্ধে কথা বলতে অনেক ভয় পায়। তবুও কমিশনার সাহেব বলল কালকে এই বিষয়ে তিনি ডিপার্টমেন্টের কথা বলবে, কারণ একের পর এক খুন হয়ে যাচ্ছে, কিন্তু সেটার কোনো প্রমাণ নেই। কিন্তু খুনগুলো যে রানা করছে এটা খুব ভালোভাবেই সবাই জানে। কিন্তু সাধারণ মানুষের চোখে রানা একজন সাধারণ মানুষ, তাই পুলিশের কোনো কিছু করার নেই। কারণ রানাকে কোনো কিছু বলতে গেলেই জনগণ তাকে রিপোর্ট দিতে পারে। জনগণ যদি একবার খেপে যায় তাহলে আরও অবস্থা খারাপ হবে। সব কিছু মিলিয়ে সব কিছু এখন এভাবেই চলতে দেওয়া যাবে। আর তারপরে নেহা লেডি কুইন চলে গেল। আর লেডি কুইন চলে আসার পরেই লেডি কুইন তার বাসায় এসে কোনোভাবেই কিছু করতে পারছে না দেখে সে মাথায় হাত দিয়ে বসে পড়ল, কারণ তার তো যে করেই হোক প্রতিশোধ নিতে হবে। তখনই হঠাৎ করে টিভিতে চলা একটা মুভি দেখতে পেল। এখানে একটা রোমান্টিক সিন চলছে, আর সেই সিন দেখার পরে নেহার মাথায় একটা গুরুত্বপূর্ণ চিন্তা চলে আসে, যেটা নিয়ে রানাকে মেরে ফেলা সম্ভব। সে রানার ভালোবাসার মানুষ হয়ে উঠবে ছদ্মবেশে। রানা যদি একবার তার প্রেমে পড়ে যায় তাহলে আর কোনো কিছুই করার নেই। রানা এমনিতেই শেষ হয়ে যাবে। এদিকে রানা তার গোডাউনে ফিরছে রাস্তা দিয়ে। গাড়িটা অনেক দ্রুত গতিতে চলছে। আর হঠাৎ করে একটা বোরকা পরা অবস্থায় একটা মেয়ে সেখানে দিয়েই রাস্তা পার হচ্ছিল। আর এটা দেখার পরে রানা তাড়াতাড়ি করে ব্রেক করতে বলল। আর মেয়েটার কিছুটা লেগে যায়। রানা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পড়ে। আর গাড়ি থেকে নামার পর মেয়েটার কাছে যায়। আর মেয়েটার কাছে যাবার পরে মেয়েটাকে জিজ্ঞেস করে তার কোনো কিছু হয়েছে কিনা। কিন্তু মেয়েটা তাকে বলতে লাগলো, না ভাইয়া, আমার কোনো কিছুই হয়নি, এবার যেতে পারেন। আর গাড়িটা এত জোরে চালানোর কি দরকার ছিল? আর একটু হলেই তো আমি চলে যেতাম। কথাটা শোনার পর রানা কিছুটা বিচলিত হয়ে যায়, কারণ মেয়েটার কণ্ঠটা অনেক সুন্দর। মেয়েটার চোখগুলোর দিকে তাকিয়ে আছে রানা মুগ্ধ দৃষ্টিতে। রানা হঠাৎ করেই এমন হয়ে যাবে এটা রানা কখনোই ভাবে নাই, কারণ রানার জীবনে কখনো ভালোবাসা নামক শব্দটা ছিল না। এখনো আসবে কি না সেটার কোনো ভাবনা নেই। রানা এইভাবেই চলতে পছন্দ করে। কিন্তু আজকে মেয়েটাকে দেখার পরে রানা কেমন যেন হয়ে উঠল। এত শক্ত মানুষটাও এই মেয়েটার দিকে তাকিয়েছে। মেয়েটার মুখটা দেখা যাচ্ছে না, কারণ হিজাব পরে আছে, শুধুমাত্র চোখগুলো দেখা যাচ্ছে। আর সেই চোখগুলো থেকেই রানা মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। রানা এইভাবে তাকিয়ে আছে দেখে মেয়েটাও কিছুটা লজ্জা পেয়ে যায়। আর তাড়াতাড়ি করে মেয়েটা সেখান থেকে চলে যেতে চায়। আর রানা সেই চলে যাবার দিকে তাকিয়ে রইল। আর এটা পেছন থেকে নেহাল, সাকিব, রাকিব ওরা এইগুলা দেখে অবাক হয়ে গেল। ওরা কখনো ভাবতেও পারেনি যে তাদের ভাই এইভাবে তাকিয়ে থাকবে একটা মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে। নেহাল বাকিদের সঙ্গে হাসাহাসি করছে, আর এটা রানা বুঝতে পেরেছে। রানাও এখন কিছুটা লজ্জা পেয়ে যায়, কারণ সবাই তাকে বুঝে ফেলেছে যে রানার মেয়েটাকে পছন্দ হয়ে গেছে। সেই মেয়েটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে। তারপর মেয়েটা দৌড়ে চলে গেল। মেয়েটা চলে যাবার পর রানাকে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে পড়ল, কারণ এখন কোনো কিছুই দেখা যাচ্ছে না।
রানা গাড়িতে উঠে সে মোবাইল টিপছে আর গাড়িটা আবারও দ্রুত গতিতে চলা শুরু করেছে। আর কিছুক্ষণ পরেই রানা মোবাইলটা রেখে নেহালকে বলতে লাগলো এই মেয়েটার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। আর এটা বলার পরেই সবাই হাসতে শুরু করলো। রানা ধমক দিল সবাইকে আর সবাই চুপ হয়ে গেল, কিন্তু আবার পরেক্ষণেই হাসতে লাগলো। আর এটা রানা দেখে রানা নিজেও হাসতে লাগলো। অনেকদিন পর রানা সেই মন খুলে হাসতে পেরেছে, এটাই অনেক বেশি কিছু। আর রানাকে হাসতে দেখে সবাই মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ সবসময় গম্ভীর ভয়ঙ্করভাবে রানাকে দেখা যায়, এইভাবে ফ্রিলিভাবে কখনোই দেখা যায় না। তারপরে রানা গোডাউনে চলে আসে। আর রানা গোডাউনে আসার পর সে তার ল্যাপটপ নিয়ে বসলো। আর ল্যাপটপ নিয়ে বসার পরে সে কাজ করতে লাগলো। আর কিছুক্ষণ পর নেহাল একটা ছবি নিয়ে আসলো আর ছবিটা দেখিয়ে বলল এটা লেডি কুইনের ছবি। রানা এটা দেখার পর ছবিটা গুগলে সার্চ করলো আর সার্চ করে কিছুটা তথ্য পেল। সেই তথ্যটা রানার জন্যই অনেক কিছু। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। আর 2 ঘন্টা পর তার লোকেরা সবাই চলে আসলো, ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে। আর ওখান থেকে সব কিছু নেহাল বুঝে পাওয়ার পর নেহাল রানার কাছে চলে আসে। আর রানার কাছে এসে হিসাব দিতে থাকে। আর তখন নেহাল বলতে লাগলো ভাই আমরা প্রায় 40টির বেশির মতো বাসায় গিয়ে প্রায় 300 কোটি টাকা নিয়ে এসেছি। সবগুলো টাকাই অসৎ পথে উপার্জন করা। আর ওরা মনে হয় পুলিশকে কমপ্লেন করতে গেছে, কিন্তু পুলিশ এটার বিরুদ্ধে কোনো কথা বলবে না, কারণ পুলিশ নিজেও জানে এটা এবং বেআইনি টাকার জন্য আর কি কোনো কিছু হয়নি। অলরেডি সাংবাদিকরা বলতে শুরু করে দিয়েছে। শোন, এখন তোদের কাজ হলো যে ওই লোকগুলোকে ভালোভাবে খেয়াল রাখা। ওই লোকগুলো কার সঙ্গে কথা বলে, কোথায় যায়, সেগুলো আমার জানা প্রয়োজন। আমার যত লোক আছে সবাইকে ভালোভাবে খেয়াল রাখতে বলবি, আর আমাকে পরপর তথ্যগুলো জানাবি, বুঝতে পেরেছিস? আর অবশ্যই অবশ্যই তাদেরকে সাবধান থাকতে বলবি, কারণ লেডি কুইন আর ডেভিল কিং ওরা দুজনেই এক হয়ে গেছে আমাকে মারার জন্য। লেডি কুইন আমার বিরুদ্ধে প্ল্যান করছে, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন যা, তোরা আমাকে একা থাকতে দে। তারপর নেহাল চলে গেল। আর নেহাল চলে যাবার পর রানা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আর ফ্রেশ হওয়ার পর কিছুক্ষণ পরেই একজন এসে তাকে কফি দিয়ে গেল। আর কফি দিয়ে যাবার পর সে কফি খাচ্ছে। আর তখনই রাস্তায় সেই মেয়েটার কথা মনে পড়লো। মেয়েটা সত্যি অসাধারণ, মেয়েটার প্রেমে পড়ে গেছে রানা। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে সাংবাদিকের সেই ব্রেকিং নিউজ। এইসব দেখতে দেখতে রানা পুরো বোরিং হয়ে গেছে। রানা ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। আর খাবার খাওয়ার পর তখনই দৌড়ে নেহাল চলে আসলো। আর নেহাল এসে রানার কাছে হাঁপাচ্ছে। আর তখনই রানা জিজ্ঞেস করলো কি হয়েছে। আর তখন নেহাল মেয়েটার ব্যাপারে বলতে লাগলো ভাই মেয়েটার আপন বলতে তেমন কেউ নেই, শুধুমাত্র একটা চাচা আছে। সে ঘরে পড়ে গিয়েছে। মেয়েটা মাদ্রাসায় শিক্ষকতা করে। মেয়েটা অনেক ধার্মিক, আপনার জন্য অনেক পারফেক্ট হবে। নেহালের ঠিকানা দিয়ে চলে গেল। আর নেহাল ঠিকানা দিয়ে চলে যাবার পর রানার অবস্থা খারাপ, কারণ সে যে করে হোক মেয়েটার সঙ্গে দেখা করতে যাবে। আর যেভাবেই সেই কাজ রানা তাড়াতাড়ি করে গাড়ি বের করলো। আর একাই সে গাড়ি চালাতে লাগলো। আর ঠিকানা মতো চলে আসার পর দেখলো একটা মাদ্রাসার সামনে এসে থামলো। আর মাদ্রাসার সামনে থামার পর সে মাদ্রাসার ভিতরে যেতে চাইলো, কিন্তু দারোয়ান তাকে আটকে দিল। কিন্তু রানা আর আগে দারোয়ানকে একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পর দারোয়ান আর কোনো কথা বলতে পারলো না। আর তখনই মেয়েটা চলে আসলো। মোহনা এসে রাগী দৃষ্টিতে রানার দিকে তাকিয়ে থাকে। আর রানা মাথা নিচু করে আছে। আর তখনই মেয়েটা রানাকে বলতে লাগলো এই যে কি ব্যাপার, আপনি এরকম অসভ্যতম কেন করছেন? আপনাদের মতো বখাটে ছেলেদের কি এখানেও আসা লাগে? এটা যে একটা মহিলা মাদ্রাসা, সেটা কি আপনি ভুলে গেছেন? আপনাকে কি এখানে আসা উচিত? আপনার কি বিবেক বলতে কোনো কিছুই নেই? আপনি কাণ্ডজ্ঞান নেই? আপনি কি পৃথিবীতে থাকেন নাকি ভিন্ন গ্রহ থেকে এসেছেন? আপনার মধ্যে এতটুকু সেন্স কাজ করে না। কি আজব আপনি! আসলে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছিলাম, আর আপনার সঙ্গে দেখা করার জন্যই আমি এখানে এসেছি। কিন্তু এ দারোয়ান আমাকে কোনোভাবে ভেতরে যেতে দিচ্ছে না। আর মহিলা মাদ্রাসার মধ্যে এই ধরন কেন? আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না। দেখতে তো পুরো নেশা করার মতো লাগে। এই, তুই কালকে থেকে এখানে আসবি না, বুঝতে পেরেছিস? তোকে যদি আমি কালকে এখানে দেখেছি তাহলে মেরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেব, কথাটা মনে রাখবি। এখন যা এখান থেকে, আর তোকে যেন এখানে না দেখি।
এই কথাটা শোনার পর দারোয়ান ছেলেটা দৌড়ে পালিয়ে গেল। দারোয়ান ছেলেটা চিনে ফেলেছে ভালোভাবে, আর এই জন্যই সে দৌড়ে পালিয়ে গেল। আর তখন মোহনা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মোহনার ইচ্ছে করছে একটা থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু মোহনা তো আর জানে না যে রানা কে বা কি জন্য সেখানে এসেছে। মোহনা ভেতরে ভেতরে একটু ভয় পাচ্ছে, তার ভয় কাজ করছে। আর তখনই রানা সামনে এগিয়ে যেতে লাগলো, আর মোহনা পিছিয়ে যেতে লাগলো। আর তখনই রানা একটু কাছাকাছি যেতেই বলতে লাগলো, এত ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি আসলে তোমাকে কালকে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, তার জন্য সরি বলতে এসেছি। আর কালকে তোমাকে দেখে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আপনার মতো ফালতু লোক কি করে বলতে পারে যে আপনি আমাকে ভালোবাসেন? দেখুন, আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? আপনি কিন্তু এভাবে মাদ্রাসায় এসে অসভ্যতামও করতে পারেন না। প্লিজ আপনি এখান থেকে যান, আর কখনোই এখানে আসবেন না। বুঝতে পেরেছেন? আপনি এখানে আসলে আমার ছাত্রীরা আর মাদ্রাসায় আসবে না। প্লিজ আপনি অন্তত পক্ষে আমার জন্য হলেও এখান থেকে যান। আমি চাই না যে আমার কোনো ক্ষতি হোক। আমার কাছে আমার আত্মসম্মানটা অনেক বেশি দামি। আপনার কাছে আত্মসম্মান না থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে। তারপরে রানা সেখান থেকে চুপচাপ চলে আসে। আর রানা সেখান থেকে চলে আসার পরে সে কিছুটা দূরে এসে গাড়িতেই বসে থাকলো। এইভাবে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। আর দুপুরে এইদিকে দেখলো মোহনা মাদ্রাসা থেকে বের হচ্ছে, আর রানা কিছুটা এগিয়ে গেল গাড়ি নিয়ে। আর এগিয়ে যাবার পরেই মোহনা আবারও পিছে ফিরে তাকালো, দেখলো রানা তার পিছনেই আসছে। মোহনা তাড়াতাড়ি তাকে হেঁটে যাচ্ছে, কিন্তু রানা গাড়ি থেকে নেমে কিছুটা দৌড়ে গিয়ে তার সামনে গেল আর বলতে লাগলো তার গাড়িতে ওঠার জন্য, কিন্তু মোহনা কোনো কিছুই বলছে না, চলে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে রানাও তার পেছনে পেছনে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই মোহনা তার বাসায় প্রবেশ করে ফেললো। আর রানা সেখানে গেল না। রানা গাড়ি নিয়ে তার কাজে চলে আসে। রানা একটা কফি শপে এসেছে, আর কফি শপে এসে কফি খাচ্ছে। আর তখনই হঠাৎ করেই তাকে কে যেন চারপাশ থেকে গুলি করছে। তাড়াতাড়ি করে রানা নিজেকে সামলে নেয়, আর নিজেকে সামলে নিয়ে সে তার পিস্তলের দুইটা বের করে তাদেরকে গুলি করতে থাকে। এরা লেডি কুইনের লোকজন, এটা রানা খুব ভালোভাবেই বুঝতে পারছে। রানা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, কারণ রানা চায় না যে রেস্টুরেন্টের কোনো ক্ষতি হোক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে ওদেরকে দৌড়েতে থাকে। আর রানা গুলি করতে করতে পেছনে সরে যায় আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তখনই ওরা একটা গাড়িতে উঠে পড়লো। গাড়িতে ওঠার পরেই রানা তার গাড়ি নিয়ে তাদের পিছিয়ে যেতে লাগলো। গাড়িটা বেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রানা তাদের পেছনে পেছনে যেতে লাগলো। রানা ওদেরকে ধরার জন্য গাড়িটা আরও বেশি স্পিডে যেতে লাগলো। আর গাড়িটা কিছু দূরে যাবার পরেই গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। আর রানা তার গাড়ি তাড়াতাড়ি ব্রেক করে সে গাড়িটার কাছে যায়। তার গাড়িটার কাছে যাওয়ার পরেই দেখতে পেল গাড়িতে একটা মেয়ে ড্রাইভিং করছে। কিছুটা অবাক হয়ে যায়, একটা মেয়ে এরকমভাবে ড্রাইভিং করতে পারে। সেই মেয়েটাকে ধরে আনে, আর সাথে একটা ছেলে। ওদেরকে ধরে নিয়ে এসে তার গাড়িতে বসালো। আর গাড়িতে বসানোর পর ওদেরকে বেঁধে ফেললো গাড়িতে। তারপর রানা সেইগুলোকে নিয়ে তার আস্তানায় চলে আসলো। আর আস্তানায় আসার পর সে গাড়ি থেকে নামলো। আর নামানোর পর নেহাল এদেরকে দেখে অবাক হয়ে গেল, কারণ নেহাল ভালোভাবে বুঝতে পেরেছে এরা লেডি কুইনের লোকজন। রানা গরম পানি করে আনতে বলল। আর কিছুক্ষণ পরেই রাকিব গরম পানি নিয়ে এসে রানার কাছে দিল। আর গরম পানি দেওয়ার পরে রানা কোনো কিছু না বলেই সেই গরম পানি ওই মেয়েটার মুখে ঢেলে দেয়। আর মেয়েটা পাগলের মধ্যে চিৎকার করতে থাকে। আর রানা সেই মেয়েটার মুখের মধ্যে আবারও ট্যাব লাগিয়ে দেয়। তারপরে এই ছেলেটার কাছে আসলো। আর ছেলেটার কাছে এসে ছেলেটার ব্রাশ দিয়ে একটা আঙুলের নখ উঠে ফেললো। আর তখনই ছেলেটা পাগলের মতো চিৎকার দিতে লাগলো। আর সেখানে কিছুটা মরিচের গুঁড়া দিতে লাগলো, আরও কিছু বরফ দিল। আর এইভাবেই প্রায় অনেকক্ষণ চলতে লাগলো। বেশ কিছুক্ষণ সময় পরে রানা জিজ্ঞেস করতে লাগলো তাদেরকে কে পাঠিয়েছে, কিন্তু তারা কোনোভাবেই এখনও স্বীকার করছে না। রানা খুব ভালোভাবেই জানে যে তাদেরকে কিভাবে স্বীকার করানো যায়। রানা বিজলিকে কল দেয়। আর প্রায় 10 মিনিটের পরেই বিজলি চলে আসলো। বিজলি তার হয়ে কাজ করে। আর বিজলি আসার পরেই রানা বিজলিকে বলতে লাগলো মেয়েটাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। আর বিজলি ভালোভাবেই বুঝতে পেরেছে তাকে এখন কি করা লাগবে। আর বিজলি মেয়েটাকে ধরে তার সঙ্গে ভেতরে নিয়ে গেল। আর ভেতরে নিয়ে যাবার পরে বিজলি ভালোভাবে জিজ্ঞেস করছে, দেখ, আমি তোকে এখনো বলছি, তুই সব কিছু স্বীকার কর। তোকে কে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, সব কিছু খুলে বল। এইভাবে ভাইয়ের উপর অ্যাটাক করার সাহস কোথা থেকে এলো তোদের? আর তুই নাকি অনেক বেশি ড্রাইভিং করতে পারিস। তাদের কি বুকের মধ্যে একটু ভয় কাজ করে না যে তুই কাকে খুন করতে এসেছিস? আমি একটা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম,
আমার ছোট বোন ভেবেছে আমি মারা গেছি আর এটা ভেবে তাকে খুন করতে আসি, কিন্তু পারে না। সে উল্টো আমার বোনকেই খুন করে দেয়। আমি আমার সেই বোনের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। আমি নিজেই আমার মৃত্যুর খবরটা ছড়িয়ে দিয়েছিলাম সেদিন। আসলে আমি মারা যাইনি, আমি কোনো একভাবে বেঁচে গিয়েছিলাম, আর সেটারই প্রতিশোধ নেওয়ার জন্য আমি ফিরে এসেছি। দেখ, তোর সমস্যা সেটা বলতে হবে, কিন্তু তোর এতটা সাহস হয়নি যে রানার উপর দিয়ে কথা বলার জন্য। আজ পর্যন্ত এই রানা ভাইয়ের কথায় কেউ অমান্য করতে পারেনি। শুধু তাই নয়, বিদেশের যারা মাফিয়া আছে সবাই রানা ভাইকে সম্মান দিয়ে কথা বলে। ওরা রানা ভাইয়ের সঙ্গে উচ্চস্বরে কথা বলার সাহস পায় না। তাই যেসব করেছিস সেটা আসলেই অনেক বেশি অন্যায় করেছিস। তুই আগে এখানে কাজ করতি, রানা ভাইয়ের অনেক কাছের একজন মানুষ ছিল। তোকে রানা ভাই নিজের বোনের মতো দেখতো, তোকে সব কিছু চিনিয়ে দিয়েছে। এসব রাস্তা আর সেখানে কিনা তুই তাকে বেইমানি করে জেলে পাঠিয়ে দিলি। ওদের সঙ্গে ষড়যন্ত্র করে তুই তো সেদিন বেঁচে গিয়েছিলি, কিন্তু আজকে তুই কখনোই বাঁচতে পারবি না। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, কারণ আমি আমার মৃত্যু হাতে করে নিয়েই এসেছি। আমি জানি এখানে ধরা পড়লে আমাকে তোরা মেরে ফেলবি, তার জন্য আমি মৃত্যু হাতে করে নিয়েই এসেছি। আমি এসব দেখে ভয় পাই না। আর আমি সেদিন ভুল করেছিলাম তাকে জেলে পাঠিয়ে দেওয়ার জন্য। এর চেয়ে ভালো মেরে ফেলতাম, সেটাই অনেক ভালো হতো। এত কাছাকাছি থাকার পরও আমার মাথায় এটা আসেনি যে তাকে মেরে ফেললে ভালো হবে। জেলে পাঠিয়ে শুধু শুধু সময় নষ্ট করেছি। আর লেডি কুইন আর ডেভিল কিং ওরা কখনো ছেড়ে দেবে না। আমি ওদের সঙ্গে ষড়যন্ত্র করেই আমি এখানে এসেছি। তোরা কোনো কিছুই করতে পারবি না। ওদের দুজনকে ওরা দুজন আবারও এক হয়ে গেছে। এবার জেলে নয়, এবার সোজা কবরে পাঠাবে। ওই যে বললাম যে তোর অনেক সাহস আছে, কিন্তু তোর এই সাহসের কোনো মূল্য নেই। তুই এখন ভালোই ভালোই বল যে ওই ডেভিল কিং আর লেডি কুইন এখন কোথায় আছে। ভালোভাবে বল, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। আমি নিজেই তোকে এখনই মেরে ফেলবো। কিন্তু নাইমা কোনোভাবেই কোনো কিছু স্বীকার করছে না। যখনই বিজলি তার হাতের আঙুল কাটতে যাবে তখনই সেখানে রানা চলে আসে। আর রানা আসার পর রানা বলল তাকে এখনো বাঁচিয়ে রাখতে হবে। রানা 30 ডিগ্রি দেওয়ার জন্য বলল, আর বিজলি সেই মতোই কাজ করতে লাগলো। রানা বাহিরে চলে আসে, আর বাহিরে এসে সে কফি খেতে থাকে। আর ছেলেটার দিকে তাকিয়ে আছে, আর ছেলেটাকে জিজ্ঞেস করলো, কিন্তু ছেলেটা কোনো কিছু বলল না। তারপরে ছেলেটার গোপনাঙ্গ কেটে দেয়, আর গোপনাঙ্গ কেটে দেওয়ার পর ছেলেটা ওখানে থেকে রক্ত বের হতে থাকে। তখন ছেলেটা ছটফট করতে করতে মারা যায়। তারপর রানা নেহালকে ডাক দিল, আর নেহালকে ডাক দেওয়ার পর বলল লাশটাকে সেই নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। রানা সেই অনুযায়ী কাজ করতে লাগলো। আর এদিকে বিজলি নাইমাকে ছেড়ে দিল। আর নাইমাকে ছেড়ে দেওয়ার পর কিছু তথ্য জানতে পারলো, আর সেই তথ্যগুলো রানাকে বলল। রানা এগুলো শোনার পর রানা রেডি হয়ে নিল, আর সবাইকে রেডি হতে বলল। সবাই রেডি হয়ে নিল, আর রেডি হবার পর সবাই গাড়িতে উঠে পড়ল। আর রানা নিজেও গাড়িতে উঠে পড়ল। রানার গাড়িটা কিছুটা আলাদাভাবে যাচ্ছে, আর সবাই একসঙ্গে যাচ্ছে। রানা কোন গাড়িতে আছে এটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। রানা নিজেই ড্রাইভিং করতে যাচ্ছে। আর হঠাৎ করেই সামনে দেখতে পেল একটা মেয়ে সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখেই রানা চিনে ফেললো। এটা আর কেউ নয়, এটা নেহা, লেডি কুইন। সে ছদ্মবেশে এসেছে রানার গাড়িটার সামনে দাঁড় করালো। আর দাঁড় করানোর পরে এসে মাস্ক পরে নিল, আর মাস্ক পরে নেওয়ার পর সে সামনে গেল। আর সামনে যাওয়ার পর নেহা কিছুটা এগিয়ে এসে রানাকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই আপনি যদি কিছু মনে না করলে আমাকে একটু সামনে এগিয়ে দিতেন, তাহলে আমার জন্য অনেক ভালো হয়। আমি ওই দিকটাই যাব, তো প্লিজ আপনি না করবেন না, আমার খুবই যাওয়ার প্রয়োজন। তারপর রানা আর কোনো কথা বলল না। রানা বলল ওঠার জন্য, আর নেহা গাড়িতে উঠে পড়ল। আর গাড়িতে ওঠার পরেই সে কিছুটা অসুস্থ ফিল করছে, আর কিছুটা ভয় হচ্ছে, বারবার কিছুটা আনন্দ হচ্ছে, কারণ সে তার নিজের হাতে রানাকে মারতে পারবে। সে তার নিজের মতো করে ড্রাইভিং করে যাচ্ছে। রানা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে সামনে তার জন্য কিছু অপেক্ষা করছে। রানা ড্রাইভিং করতে লাগলো, আর এইভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর ওইদিকে পুলিশ প্রশাসন সকলেই নিস্তব্ধ হয়ে বসে আছে। ওদের কোনো কিছুই করার নেই,
কারণ রানাকে থামানোর মতো কেউ নেই। রানা যখন যেটা চাইবে তখন সেটা হতেই হবে, না হলে সব কিছু শেষ করে দেবে। ওইদিকে প্রায় 40 জনের মতো বাসা থেকে যে টাকাগুলো রেড করে আনা হয়েছিল সেইগুলো ব্যাপারে তদন্ত চলছে, কিন্তু তদন্ত চললেও তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না, কারণ সবাই জানে যে এটা রানা নিয়েছে, কিন্তু রানা এটা কেন নিয়েছে সেটা কেউ বলতে পারলো না, আর কেউ বলবে না কি করে, কারণ রানা কখন কি করে এটা কেউই জানে না। রানা তার নিজের মতো করেই চলে। রানা সে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর এদিকে নেহা মোবাইলে কাউকে যেন মেসেজ পাঠিয়ে দিল। রানা কিছু দূর সামনে আসার পর দেখতে পেল অনেকগুলো ছেলে সামনে দাঁড়িয়ে আছে, সবার হাতেই মেশিন গান রয়েছে। আর তখনই পেছন থেকে নেহা রানার ওপর পিস্তল তাক করলো, আর পিস্তল তাক করে রানাকে সে বলতে লাগলো, কিরে তুই কি মনে করেছিস তুই এইসব একাই করতে পারিস? আর আমরা কি বসে বসে আঙুল চুষবো? তোকে আমি এই দিনটা এইভাবে আনার জন্য কতটা কষ্ট হয়েছে সেটা তুই জানিস না। আর তুই কি মনে করছিস তুই একাই শক্তিশালী একটা ব্যক্তি? তুই যা ইচ্ছে তাই করতে পারবি? পুরো রাজত্ব তোকে দিয়ে দেবে? এই আন্ডারওয়ার্ল্ডের আমি রাজত্ব করতে চাই। তোর কোনো অস্তিত্ব আমি রাখবো না। আমি তো শুধুমাত্র তোর বাবা মাকে মেরে ফেলেছি, তোর পরিবারকে শেষ করেছি, কিন্তু সেদিন তুই বেঁচে গেছিস। তারপরে জেলে পাঠিয়ে দিয়েছি, ভেবেছিলাম ওখানে তোর যাবজ্জীবন কারাদণ্ড যাবে, কিন্তু সেটাও হলো না। এত কিছু করার পরও যেহেতু কোনো কিছু হয়নি, তাহলে এখন তোকে কি করে ছেড়ে দিই? এখন তোকে মরতেই হবে। এখন বল টাকাগুলো কোথায় রেখেছিস? যেগুলো রেড করার সময় নাম করে নিয়ে এসেছিলি, সব টাকাগুলো কিন্তু আমার। টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দে। তো আমাকে কি পাগল মনে হয় যে আমি তোর টাকা ফিরিয়ে দেব? এগুলো তোর টাকা নয়, এগুলো জনগণের টাকা। আমি জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দেব। আর তুই এতটা নিকৃষ্ট একটা মানুষ যেটা আর বলা লাগে না। তোর হাতে যদি আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব পড়ে যায় তাহলে এই পুরো আন্ডারওয়ার্ল্ডের মানুষের কোনো অস্তিত্ব থাকবে না, সবগুলো অমানুষ হয়ে যাবে। দেশের অবস্থা কি হবে সেটা তো একমাত্র আমি জানি। তুই আমার জায়গা কখনোই নিতে পারবি না, এটা তুই যা ইচ্ছা করতে পারিস। আমি তোকে এখনো ভালোভাবে বলছি, টাকাগুলো ফিরিয়ে দে। অনেকগুলো টাকা, এখানে 1-2 টাকার খেলা নয়, এখানে কোটি কোটি টাকার খেলা। তুই আমার টাকা আমাকে ফিরিয়ে দে, আর না হলে কিন্তু অবস্থা কি হবে এটা তুই এখনো চিন্তা করতে পারছিস? তুই মানুষকে এতটা নৃশংসভাবে হত্যা করেছিস, এখন তুই নিজেই এভাবে মরবি, আমি তোর স্টাইলে মারবো। তোর কি মনে হয় আমি তোকে চিনতে পারিনি? যদি আমি তোকে নাই চিনতে পারতাম তাহলে আমি তোকে আমার গাড়িতে তুলতাম? তোর মনে হয় এটা? আর সামনে পিছনে সব দিকে ঘিরে ফেললে কি তোরা আমাকে মেরে ফেলতে পারবি? এই রানা যদি না চায় আমাকে মারার সাহস একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নেই। সাহস আছে কি নেই সেটা এখনই বোঝাতে পারবি না। সোজা গাড়ি চালিয়ে যাবি, কোনো চালাকি করার চেষ্টা করবি না। যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে তো বুঝতেই পারিস। রানা গাড়ি চালাতে লাগলো, আর গাড়িটা এমনভাবে চালাতে শুরু করলো যে নেহা কোনোভাবেই পিস্তলটা কোনোভাবে রাখতে পারলো না। নেহা সে সিটের মধ্যেই ভালোভাবে বসতে পারছে না, এদিক থেকে ওই দিক যাচ্ছে, আর গাড়িটা চালাতে চালাতে এক জায়গায় এসে থামলো। আর রানা গাড়ি থেকে নেমে পড়লো, আর গাড়ি থেকে নেমে পড়ার পরেই চারিদিক থেকে সবাই তাকে ঘিরে ফেললো। আর ঘিরে ফেলার পর নেহা গাড়ি থেকে নামলো, আর গাড়ি থেকে নামার পর রেনা একটা হকি স্টিক নিয়ে রানার পায়ে বাড়ি মারে, আর মারার পরে রানা সেখানেই দাঁড়িয়ে থাকে। আর তখন নেহা আবার বলতে থাকে, বল টাকাগুলো কোথায় রেখেছি, আর আন্ডারওয়ার্ল্ড আমাকে দিবি কি না? আন্ডারওয়ার্ল্ড ভালো ভালো বলছি, আমার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দে। তুই একটা থেকে রিজাইন কর, আমি দেশ বিদেশে আমার চক্র ছড়িয়ে দেবো। এত সাহস যে আমার জায়গাটা নিয়ে তুই আমার জায়গা থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবি? এত কিছু তোকে করতে দিব আমি? আমার পুরো ফ্যামিলিকে তুই মেরেছিস, তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব? আরে আমরা হচ্ছে ফ্যামিলিগত আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করে আসছি। আমার বাবার রাজত্ব করেছে, আমার বড় ভাই রাজত্ব করেছে, এখন আমি রাজত্ব করছি, বুঝতে পারছিস? পুরো রক্ত শরীরে বইছে। রানা পিস্তল নিয়ে চারিদিক থেকে গুলি করতে থাকে, আর চারিদিকে গুলি করার সময় সবাই কিছুটা দূরে গিয়ে রানাকেও গুলি করতে থাকে। আর এইভাবে অনেকক্ষণ গোলাগুলি চলার সময় দেখতে পেল যে ওরা কোনোভাবেই রানার সঙ্গে পারছে না, কারণ রানা একাই সবাইকে মেরে চলেছে।
আর হঠাৎ করে নেহা চিৎকার দিয়ে উঠল। আর নেহা চিৎকার দেওয়াতে রানা কিছুটা থেমে গেল। থেমে যাওয়ার পরেই হঠাৎ করে দেখতে পেল যে সেখানে মোহনাকে এই অবস্থায় দেখে রানা অবাক হয়ে গেল, কারণ হঠাৎ করে সে এখানে কিভাবে আসলো, ওরা তাকে কিভাবে চিনতে পারলো। তারপর নেহা মোহনাকে নিয়ে এগিয়ে আসলো। মোহনা অনেক ভয় পেয়ে আছে, মোহনার বোরখা ছিঁড়ে ফেলেছে। এটা দেখার পর রানা রাগে ফুসফুস করছে। আর তখনই নেহা রানার কাছে বলতে লাগলো, দেখ আমি এত বড় বোকা যে আমি এত বড় ভুল করতে গেলাম। এর নাম হচ্ছে মোহনা। তুই তো ভালোভাবে চিনিস, কারণ তোর তো পরাণের পরাণ। তুই তো তাকে ছাড়া এক কদমও চলতে পারিস না। তোর জীবন সঙ্গিনী দেখ, মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। মেয়েটা অনেক ধার্মিক রে, মেয়েটাকে এসবের মধ্যে এখনো আসতে চায় না। শুধু শুধু কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? মেয়েটা এসব পছন্দ করে না। তুই এখনো কিভাবে দাঁড়িয়ে থাকবি, নাকি তোর কাজ যেটা সেটা করবি? মেয়েটা অনেক সহজ সরল, তাই আমি চাচ্ছি না যে মেয়েটাকে মেরে ফেলার জন্য, কারণ এমনিতে মেয়েটার পরিচয় বলতে তেমন কেউ নেই তুই ছাড়া। দেখ, তোর সঙ্গে ঝামেলা সব আমার। তুই মোহনাকে ছেড়ে দে। আমি তোর সব কথায় রাজি আছি। আমি তোর সব কিছু লিখে দিচ্ছি, তুই সমস্ত আন্ডারওয়ার্ল্ড নিয়ে নে। তবুও প্লিজ মোহনাকে ছেড়ে দে। ওর কোনো দোষ নেই, ও একটা নিষ্পাপ। আপনি প্লিজ এরকমটা বলবেন না। ওরা আমার বাবা মাকে মেরে ফেলেছে। আমার বাবা ছিল সরকারি কর্মচারী। আমার বাবাকে দিয়ে অপকর্ম করাতে চেয়েছিল, কিন্তু আমার বাবা সেটাতে রাজি হয়নি। আর সেই জন্য ওরা আমার বাবা মাকে আমার নিজের চোখের সামনে মেরে ফেলেছে। আমি সেই দিন পালিয়ে গিয়েছিলাম, তার জন্য বেঁচে গিয়েছি। আপনি প্লিজ ওদেরকে ছাড়বেন না আমার জন্য। প্লিজ এমনটা করবেন না। আপনি আপনার কাজ করুন, ওদেরকে শেষ করে দিন। ওরা বেঁচে থাকলে এই মানুষগুলো জাহান্নামে পরিণত হয়ে যাবে। ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ ত্যাগ করবেন না। আমি হচ্ছি আপনার ক্ষুদ্রতম স্বার্থ। আর এই দেশের মানুষ সব কিছু, কিন্তু বৃহত্তম স্বার্থ। প্লিজ। আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমি শুধুমাত্র তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি নেহা। তোর যা কিছু প্রয়োজন তুই সব কিছু নিয়ে যা, তবু প্লিজ ওর কোনো ক্ষতি করিস না। তখনই রানা এগিয়ে যায়। আর রানা এগিয়ে যাবার পর মোহনার হাত শক্ত করে ধরল। আর মোহনার হাত শক্ত করে ধরে ফেলার পর মোহনা একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। একটা মানুষ কতটা ভালোবাসলে এত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র তার হাত ধরতে পারে। মোহনা অবাক হয়ে তাকিয়ে আছে। মোহনা ভাবছে মানুষটা এতটা তাকে ভালোবাসে ঠিকই, এমন একটা মানুষ সে এতদিন খুঁজছিল, অবশেষে বিধাতা তার কপালে মিলিয়ে দিয়েছে। এটা ভেবে মোহনার অন্যরকম ভালো লাগছে। মোহনাও ভালোবাসতে শুরু করে দিয়েছে। এদিকে সবাই রানাকে নিয়ে ট্রল করা শুরু করে দিয়েছে, আর রানাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে। কিন্তু রানা চুপচাপ আছে। রানা চুপচাপ হেঁটে যাচ্ছে। রানার প্রশ্ন হলো, তারা মোহনার খোঁজ কিভাবে পেল? মোহনার খোঁজ কেউ পাওয়ার কথা নয়। রানা মনে মনে একটু চিন্তা করে সেখানে থেকে চলে যায়। রানা মোহনাকে তার আস্তানায় নিয়ে আসে, আর আস্তানায় নিয়ে এসে একটা চেয়ারে বসে থাকে। মোহনা কিছুক্ষণ পরই তার সামনে আসে, আর সামনে আসার পর মোহনা তার নিজের হিজাবটা খুলে ফেললো। আর হিজাব খুলে ফেলার পর রানার সামনে আসলো। রানা মোহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহনা অনেক সুন্দর, আর এটাই রানা উপভোগ করছে। রানা মোহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখনই মোহনা বলতে লাগলো, আপনি আমার জন্য এত কিছু কেন করতে গেলেন? ওরা আপনাকে নিয়ে কিভাবে ট্রোল করছে সেটা কি ভেবে দেখেছেন? এখন আপনি জানেন ওরা কি করবে? ওরা আন্ডার পাল্টে দিয়ে সমস্ত কিছু পালন করে দেবে। এত দিনে তিল তিল করে গড়ে তোলা হে আন্ডারওয়ার্ল্ড। কিন্তু রানা এই কথার কোনো প্রত্যুত্তর দিল না। রানা তো মোহনার জন্য সব কিছু মেনে নিয়েছে। মোহনা রানার মাথায় হাত বুলিয়ে দিল, আর তখনই রানা সেখানে ঘুমিয়ে গেল। তারপরে কোনো উপায় না পেয়ে মোহনা অনেক কষ্ট করে তাকে নিয়ে তাকে ছুঁয়ে দেয়। আর রুমে শুয়ে দেওয়ার পরেই রানা ঘুমের মধ্যে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরে। মোহনাকে জড়িয়ে দেওয়ার পর মোহনা কেমন যেন অন্যরকম ভালো লাগছে। এত কম সময়ে মোহনা যে তাকে এতটা ভালোবেসে ফেলবে সেটাও বুঝতে পারছে না। তারপরে মোহনা নিজেকে ছাড়িয়ে নিল, আর নিজেকে ছাড়িয়ে নেওয়ার পর মোহনা কিছুটা খাবারের ব্যবস্থা করলো। আর এইভাবেই সময়টা পার হয়ে গেল। আর রাতের বেলা মোহনা রানার রুমে আসলো। আর রুমে আসার পরে দেখলো রানা কম্বল নিয়ে শুয়ে আছে।
মোহনা কিছুটা অবাক হয়ে গেল, কারণ এই গরমের মধ্যে সে এইভাবে শুয়ে আছে। মোহনা তার কপালে হাত রাখলো, আর কপালে হাত রাখার পরেই দেখতে পেল জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে মোহনা বাইরে আসলো, আর বাইরে আসার পর দেখতে পেল নেহাল সেখানে নেই, আর রাকিবকে বলল তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসার জন্য। আর কিছুক্ষণ পরেই রাকিব ওষুধ মোহনাকে দিল। সবাই অনেক খুশি, কারণ রানা সে মোহনায় আছে। এতে সবাই অনেক খুশি, সবাই মোহনাকে পছন্দ করেছে। মোহনা সবার সামনে পর্দা করে, কথা বলে, এটা সবারই ভালো লাগছে, কারণ ভাইয়ের জীবনে এমন একটা মানুষ এসেছে, এটাই ওরা চেয়েছিল। কিন্তু আজকে সারাদিন নিহালকে কোথাও দেখা গেল না। মোহনা তাকে ওষুধ খাইয়ে দিল, আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন। রানা সুস্থ হয়ে গেল। হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণটা মোহনা এখনও খুঁজে পাচ্ছে না। হয়তো ডিপ্রেশনের কারণে এমনটাই হয়ে গেছে, কারণ তার ভিতরে কতটা আগুন জ্বলছে এটা তার কাছ থেকেই জানা যাবে। রানা সম্পূর্ণ সুস্থ, এখন ব্যালকনিতে বসে আছে, আর তার পাশে মোহনা দাঁড়িয়ে আছে। আর মোহনা দাঁড়িয়ে আছে তার পাশে। আর তখনই রানা মোহনাকে বলতে লাগলো, তুমি এই 2 দিন এখানে ছিলে, মান সম্মান চলে যাওয়ার আগেই তুমি তোমার বাসায় যাও, নাহলে লোকে তোমাকে খারাপ বলবে। আমি চাই না তোমাকে কেউ কোনো কথা বলুক। এইসব কথার মানে কি? আমি তোমার এখানে কেন আছি তুমি বোঝো না? আমাকে কে কি বলো না বলো সেটা আমার দেখার বিষয় নয়। তুমি কেন আমাকে তাহলে নিজে থেকে ভালোবাসতে গেলে? আমি তো নিজে থেকে যাইনি। দেখো, আমি এখন বিয়ে করতে পারবো না, আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু এখন বিয়ে করলে কি হবে ভেবে দেখেছো? আমার এখনো অনেক কাজ করার বাকি আছে। আমি এখন তোমার কাছ থেকে এসব কথা শুনতে চাই না। আমি তোমার কাছ থেকে অন্য কোনো কথা শুনতে চাই। আমি তোমাকে আজকে আমার নিজের করে পেতে চাই। আমি মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। তুমি যদি আমাকে আজকে বিয়ে না করো, আমি সোজা সুসাইড করতে চলে যাব, কারণ এটা ছাড়া আমার আর কোনো কিছুই করার নেই। রানা আর কোনো কথা বলতে পারল না, কারণ মোহনা অনেক কান্না করছে তার জন্য। সে আর চায় না যে মোহনা তার জন্য আরও কান্না করে, সে অসুস্থ হয়ে যাক। তারপরে রানা মোহনাকে নিয়ে কাজী অফিসে চলে আসে, আর কাজী অফিসে আসার পর তারা দুজনেই কাজী অফিসে বিয়ে করে নেয়। বিয়ে করার পর মোহনা অনেক খুশি, কিন্তু রানাকে বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। রানা সে গাড়ি ড্রাইভ করে বাসায় ফিরছে, আর বাসায় ফেরার সময় সে মোহনাকে বলতে লাগলো তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা শোনার পর মোহনা অনেকটা রেগে গেল, আর রেগে গিয়ে রানাকে অনেকটা কথাবার্তা শুনিয়ে দিল। আর এইসব কথাবার্তা শুনে রানা মুচকি মুচকি হাসছে, আর এটা দেখে মোহনা আরও বেশি রেগে গেল। তারপর ঠান্ডা মাথায় বুঝিয়ে বলল তার এই দেশে থাকা একদম নিরাপদ নয়, তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিবে। যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন আবার সে দেশে ফিরে আসবে। এটা শোনার পর মোহনা কোনোভাবেই রানাকে ছেড়ে যেতে চাইছে না, কিন্তু এটা তো করতে হবে, না হলে ওরা আর আমার সঙ্গে না পেরে ওরা মোহনার কোনো ক্ষতি করতে পারে। আর রানা এটারই সবচেয়ে বেশি ভয় পায়। রানা গাড়ি চালিয়ে বাসায় চলে আসে। আগে বাসাটা একা পড়ে থাকতো, কিন্তু এখন তার মানুষ হয়েছে, কিন্তু সেই মানুষটাকে কালকে চলে যাবে বিদেশে, তাকে ছাড়া থাকতে হবে, এটাই কষ্ট। একমাত্র রানাই বুঝতে পারছে। রানা খুব ভালো করে বুঝতে পারছে যে মোহনার অনেক কষ্ট হবে, তাই আজকে মেয়েটাকে আর কোনো কথা বলতে যাবে না, কারণ মেয়েটা তাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। রানা বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হওয়ার পর সে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে। আর কিছুক্ষণ পর মোহনা রানার জন্য কফি নিয়ে আসলো। আর কফি নিয়ে আসার পর রানা কফি খেতে লাগলো, আর তখন মোহনার দিকে তাকায়। আর মোহনার দিকে তাকাতেই দেখতে পেল মোহনা কালো শাড়ি পরেছে। মোহনাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। রানা ল্যাপটপ রেখে তার দিকে এগিয়ে যায়, আর এগিয়ে যাবার পর মোহনা পিছিয়ে যেতে থাকে। আর মোহনা পিছিয়ে যাবার পরেই সে দেওয়ালের সঙ্গে থেমে গেল। আর তখন রানা 2 হাত দেওয়ালের সঙ্গে চেপে ধরে মোহনার ঠোঁটজোড়া দখল করে নিল। আর মোহনাও রেসপন্স দিতে লাগলো। আর 10 মিনিট পর রানা মোহনাকে ছেড়ে দিল। আর মোহনাকে ছেড়ে দেওয়ার পর মোহনা দৌড়ে রান্নাঘরে চলে গেল, আর রানা হাসতে লাগলো। রাতের বেলা দুজনে খাবার খাওয়ার পর মোহনা রানার বুকের ওপর শুয়ে আছে আর দুষ্টুমি করছে। রানা এসব দুষ্টুমি দেখে তার দিকে তাকিয়ে আছে, আর মাঝে মাঝে ফাজলামো করছে। আর কিছুক্ষণ পরই মোহনা হঠাৎ করে আবারও রানার ঠোঁটজোড়া দখল করে নেয়, আর তখন করার পর প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। আর এইভাবেই দুজনেই মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। ফজরের সময় রানার বুকে ঘুমিয়ে আছে মোহনা। মোহনাকে ডাকতে লাগলো, কারণ তার সকাল 10টায় ফ্লাইট, তাকে রেডি হতে হবে। কিন্তু মোহনা কোনোভাবেই ঘুম থেকে উঠছে না। তারপরে রানা তাকে অন্য পাশে রেখে নিজে ফ্রেশ হয়ে উঠে নেয়।
ফ্রেশ হয়ে মোহনার জন্য চা নিয়ে আসে। মোহনাকে ঘুম থেকে উঠিয়ে মোহনা চা খেয়ে নেয়। আর মোহনা চা খাবার পর মোহনা গোসল করতে চলে গেল। 10 মিনিট পর মোহনা গোসল করে বের হলো। আর গোসল করে বের হওয়ার পরেই মোহনার মনটা খারাপ। মোহনাকে রেডি হতে বলল। রানাও রেডি হয়ে নিল। তারপরে দুজনে মিলে রাস্তা করে বের হয়ে পড়লো। আর রানা গাড়ি চালিয়ে যাচ্ছে। মোহনা কান্না করছে রানার হাত ধরে। আর হঠাৎ করেই পেছন থেকে গুলি করতে লাগলো। রানা তাড়াতাড়ি করে গাড়ি চালাতে লাগলো, কারণ এখন মোহনার সঙ্গে আছে, কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। এটা ভেবেই রানা কোনো কিছু করলো না। রানা এয়ারপোর্টের সামনে চলে আসলো। আর এয়ারপোর্টে এসে রানা মোহনাকে ভেতরে যেতে বলল, কিন্তু মোহনা তাকে ছেড়ে যেতেই চাইছে না। তখন রানা বলতে লাগলো, বিড়ালের মতো 100 বছর বেঁচে কোনো লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচলেও আমি খুশি। তোমার হাজব্যান্ড আগে যেমন বীরপুরুষ ছিল, এখনো বীরপুরুষই থাকবে। বিড়ালের মতো কখনোই বাঁচতে শিখিনি, মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। ব্যাংককে তোমাকে 2টা মেয়ে রিসিভ করবে। ওই 2টা মেয়ে হলো আমার হয়ে কাজ করে ওখানে। তুমি ওখানে ভালো থাকবে। প্লিজ তুমি আর কোনো কথা বলো না, চলে যাও। আমি তোমাকে পরে যখন বলবো তখন তুমি দেশে ফিরবে, আর তুমি তো খবর পাবেই। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আপনার যদি কিছু হয়ে যায় তখন আমি কি করব? আপনি জানেন না আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আপনি আমার জন্য হলেও সেফ থাকবেন, কথা দেন। রানা আর কোনো কথা না বলে মোহনাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মোহনাকে জড়িয়ে ধরার পর মোহনা কান্না করতে লাগলো। আর মোহনাকে তাড়াতাড়ি করে ভিতরে পাঠিয়ে দিল। আর মোহনা ভেতরে চলে গেল। মোহনা কান্না করছে। আর এদিকে রানা গাড়ি নিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। আর রানা গাড়ি থেকেই গুলি করতে লাগলো। ওরা রানার এমন পাগলামি দেখে ওরা দ্রুত গাড়ি চালিয়ে চলে যাচ্ছে। রানা সেই অনুযায়ী তাদেরকে ধরার জন্য যাচ্ছে। আর রানা সবাইকে কল দিয়ে রেডি হতে বলল। আর রানা এমনিতেই ওদেরকে ছেড়ে দিল। আর ছেড়ে দেওয়ার পরই রানা সরাসরি মন্ত্রীর বাসায় চলে আসে। আর মন্ত্রীর বাসায় আসার পর মন্ত্রীকে দেখলো কিছু আলোচনা করছে। আর সরাসরি মন্ত্রীর কাছে গেল। আর মন্ত্রীর কাছে যাওয়ার পর সব কিছু জানালো। আর রানা বলতে লাগলো, আমার দেরি করা ঠিক হবে না। আমি আমার নিজের প্রতিশোধ নিয়ে নিব। আর এখানে যদি কেউ আসে তাহলে আমি তাদেরকে বাঁচিয়ে রাখবো না, মেরে ফেলবো। এমনকি আপনিও যদি আসেন আপনাকেও মেরে ফেলবো। আমার বাবা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের রেটিং, আর আমি হচ্ছি তারই ছেলে। আমার রক্তের মধ্যে আন্ডারওয়ার্ল্ড মিশে গেছে। এসব ভয় আমাদের দেখিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে সাবধান করতে এসেছি। আপনাকে আমি শ্রদ্ধা করি, কারণ আপনি আমার বাবার বন্ধু ছিলেন। তার জন্য আমার বাবাকে ওরা নৃশংসভাবে হত্যা করেছে। আমি সেটার প্রতিশোধ নেব। এর মধ্যে যদি কেউ আসার চেষ্টা করে, আমি ভুলে যাব যে আপনারা আমার বন্ধু ছিলেন। আর আমি কি করতে পারি না পারি, এটা মনে হয় আপনাকে আর নতুন করে বুঝিয়ে দিতে হবে না। তুমি তোমার মা বাবার প্রতিশোধ নেবে, এটা আমিও চাই। তোমার বড় ভাইকেও ওরা মেরে ফেলেছে, না হলে তোমার জায়গায় তোমার বড় ভাই বসতো। তবে সবকিছুর চেয়ে তোমরা 2 ভাইয়ের মধ্যে তুমি ছেলে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী। তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছিল যে তোমার বাবার পরে নাকি তোমাকে এই দায়িত্বটা দেওয়ার কথা ছিল। যতদিন পর্যন্ত তুমি বড় না হবে ততদিন পর্যন্ত তোমার বড় ভাই সেটা শাসন করবে। কিন্তু আফসোসের বিষয় কোনোটাই হলো না, ওরা আগেই মারা গেল। আর তুমি এই আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব নিলে। শোনো, আমি তোমার কাছে একটা কথা বলছি, সেটা হলো তুমি সাধারণ মানুষের কোনো ক্ষতি করবে না, ওদের যেন কোনোভাবেই কোনো ক্ষতি না হয়। আর আমার তোমার ওপর অনেক বিশ্বাস আছে যে তুমি এমন কাজ কখনো করবে না যে তার জন্য সরকার সাধারণ মানুষ এসবের কথা হবে। ওরা কতটা খারাপ সেটা আমি খুব ভালোভাবে জানি। ওরা তুমি যদি না থাকতে তাহলে পুরো দেশটাকে ছারখার বানিয়ে দিত। তারপর রানা চলে আসে। রানা মন্ত্রী সাহেবকে অনেক সম্মান করে মন থেকে, কারণ মন্ত্রী সাহেব তার বাবার বন্ধু ছিলেন, সেই জন্য রানা অনেকটা শ্রদ্ধা করে। তারপর রানা তার গোডাউনে চলে আসে। আর গোডাউনে আসার পর দেখলো তার হাজার হাজার ছেলে সেখানেই গাড়িতে করে আসছে, হেলিকপ্টার করে আসছে, সব জায়গা থেকে চলে এসেছে। রানা এদের সঙ্গে কথা বলতে থাকে চারিদিক থেকে অ্যাটাক করার জন্য। রানার ফোনে তখনই একটা কল চলে আসলো। আর রানা কলটা রিসিভ করলো। ওপাশ থেকে লেডি কুইন বলতে লাগলো, কিরে, তোর কি কিছু কাছের লোকজনকে আমি ধরে এনেছি? তুই তো অনেক আইডিয়া করে তোর মানুষকে পাঠিয়ে দিয়েছিস না? না হলে ওটাকেও ধরিয়ে আনতাম। চলায়, তোর সঙ্গে অনেক হিসাব নিকাশ বাকি আছে। রানা কলটা কেটে দেয়। আর রানা কলটা কেটে দেওয়ার পর সবাইকে নিয়ে সেখানে যেতে থাকে। আর যাওয়ার সময় সকল মানুষ তার দিকেই তাকিয়ে আছে। আর রানা নামে বাহবা দিতে লাগলো। রানা
হেলিকপ্টার করে যাচ্ছে। আর কিছুক্ষণ পর হেলিকপ্টার সেই জায়গায় চলে আসলো আর হেলিকপ্টার থেকে নামলো। আর রানা সেখানে থেকে নামার পরেই সবাইকে বুঝিয়ে দিল আশেপাশে থাকার জন্য। ওরা যেই কোনোভাবেই বুঝতে না পারে যে রানা সবাইকে নিয়ে এসেছে। রানা ভিতরে প্রবেশ করলো আর ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পেল লেডি কুইন, ডেভিল কিং এবং আরও কিছু বেঈমানদেরকে, যারা বেঈমানি করে তাকে এতটা ক্ষতি করেছে। তখন নেহা বলতে লাগলো, তোকে মারার এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, তারপরেও তোর মৃত্যু হলো না। কিন্তু আজকে তোর রক্ষা নেই, আজকে তোকে মেরে ফেলবো। তুই তো অনেক ক্ষমতাবান, তাই না? তো তোর অ্যাকাউন্টটা একটু চেক করে দেখবি? এই নে ল্যাপটপ। রানা ল্যাপটপ নিয়ে তার অ্যাকাউন্ট চেক করতে লাগলো, কিন্তু রানা অ্যাকাউন্ট চেক করার পরে কোনো কথাই বলতে পারছে না, কারণ তার টাকাগুলো কে যেন নিয়ে গেছে। রানা এটা দেখে অনেকটা চিন্তায় পড়ে গেল, কিন্তু তার প্রশ্ন হচ্ছে এসব কিছু কে করেছে? তার এসব তো কিছু কাছের মানুষ ছাড়া কেউ জানে না। রানা চুপ করে আছে দেখে ডেভিল কিং আবার বলতে লাগলো, কি অনেকটা ভয় পেয়ে গেলি মনে হচ্ছে। শোন, শুধু এটাই নয়, তো যত জায়গা আছে সব জায়গায় আমি আমার লোক পাঠিয়ে দিয়েছি। আমার লোকেরা তোর লোকেরকে মেরে ফেলেছে অলরেডি। তোকে আন্ডারওয়ার্ল্ড থেকে পুরো সরিয়ে দেব। রানা কোনো কথা বলল না। রানা ওদেরকে মারতে লাগলো আর ওরাও রানাকে মারতে আসলো, কিন্তু হঠাৎ করে রানার মাথার মধ্যে কেউ যেন আঘাত করলো। রানা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরেই রানা পিছনে ফিরে দেখলো সেখানে নেহাল দাঁড়িয়ে আছে আর হাতের মধ্যে একটা হকি স্টিক। রানা এটা দেখে কোনো কথাই বলতে পারছে না। রানা নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ নেহালকে তার নিজের ভাই মনে করেছিল। আর তখন নেহাল রানাকে বলতে লাগলো, ভাই আপনার কি কষ্ট হচ্ছে? ঠিক এমন একটা কষ্ট আমার হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম যে আমাকে সমস্ত কিছুর দায়িত্ব দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে কোনো কিছুই দেননি। আমি কখনো নিজের মতো করে চলতে পারিনি, সব সময় আপনার অর্ডার পালন করেছি। কিন্তু এসব আর কত দিন? আমারও তো রাজত্ব করতে মন চায়, তাই না? আপনার সঙ্গে থাকলে আমি কখনোই রাজত্ব করতে পারতাম না, তার জন্যই তো আমি এমনটা করেছি। আর আপনার সব কিছুর তথ্য এনে আমি তাকে দিয়েছি। তবে আমি একটা কাজ ভোগ করতে পারিনি, কারণ আমি অনেক চেষ্টা করেছি। সেটা যদি করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। মোহনাকে তাদের হাতে তুলে দিতে পারলে আমার মনটা শান্তি হতো, কারণ মেয়েটাকে ওরা চিরে চিরে খেত। আমাকে মারার জন্য তোরা সবাই এক হয়ে গেলি, কিন্তু তোকে তো আমি আমার নিজের ভাই মনে করেছিলাম। তুই যেটা চেয়েছিস সেটাই আমি তোকে দিয়েছি। কোন জিনিসটা তোর অপূর্ণতা রেখেছি বল? তুই যদি এটাও চাইতি যে তোর আন্ডারওয়ার্ল্ড লাগবে, আমি তোকে স্বেচ্ছায় দিয়ে দিতাম। কিন্তু এত বড় বেইমানিটা কেন করতে গেলি? তুই জানিস আমি বেইমানকে একদম পছন্দ করি না। তুই কি আমার বাবা মায়ের হত্যার সঙ্গে জড়িত ছিলি? আরে আপনি তো পুরো মনে কথা বলে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনার বাবাকে হত্যা করেছি। একা পেয়ে তার সুযোগ নিয়ে আমি তাকে হত্যা করেছি, তাও আবার বালিশ চাপা দিয়ে ঘুমের মধ্যে। আপনাকেও চেয়েছিলাম, কিন্তু ভাই কি করব, সুযোগ পাইনি। কিন্তু আজকে সেই সুযোগটা ছাড়ছি না। ডেভিল কিং, আপনি আপনার কাজ করুন, আমি সেটা দেখব। আমি কোনো ফুটপাতের মাস্তান নই যে দুইটা কথাবার্তা শোনার পরে আমি ভয় পেয়ে যাব। আমি আগেও যেমনটা কিং ছিলাম, এখনো কিং আছি, ভবিষ্যতেও কিং থাকবো। বিড়ালের মতো কখনো বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচলেই আমার হবে। কিন্তু এই 1 ঘন্টা তোদের জন্য অনেক খারাপ হয়ে যাবে। রানা উঠে পড়লো আর উঠে পড়ার পরই একটা মেশিন গান নিয়ে সবাইকে গুলি করতে থাকে। আর রানার এমন গুলি দেখে সবাই বড় ভয় পেয়ে গেল। আর সবাই বুঝতে পারছে যে রানা আর আগের রূপে ফিরে এসেছে। আর তখনই চারিদিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসলো। রানা মাইক্রোফোনে বলে দিল সবাইকে গুলি করার জন্য, আর সবাই এসে অনুযায়ী গুলি করতে থাকে। আর এইভাবেই অনেক গোলাগুলি চলার পর ওরা ওখানেই মারা যায়। ওদের অনেক মারা যাবার পরে লেডি কুইন এবং ডেভিড কিং ওরা অনেকটা ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে ওরা পালাতে থাকে, কিন্তু রানা ওদেরকে ধরে ফেলে। আর ধরে ফেলার পর লেডি কুইনকে মারতে থাকে, আর মারতে মারতে পুরো আধমরা করে ফেলে। আর আধমরা করে ফেলার পর লেডি কুইনের গলা কেটে দেয়। আর গলা কেটে যাওয়ার পর লেডি কুইনকে অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। আর সেখানে লেডি কুইনের দেহটা টকবক করে পড়ে থাকে আর রক্তে লাল হয়ে যায়। এটা ডেভিল কিং দেখার পর অনেকটা ভয় পেয়ে যায়। আর রানা গিয়ে তাকেও মারতে থাকে। ও মার সহ্য করতে না পেরে রানার কাছে ডেভিল কিং মাপ চাইতে থাকে, কিন্তু রানা
এটা দেখে পাগলের মতো হাসছে। রানার এমন হাসি দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায়। আর রানা ডেভিল কিংকে চেয়ারের সাথে বসালো, আর বসানোর পর তার হাতের কিছুটা অংশ কেটে দেয়। তারপর সেখান দিয়ে রক্ত বের হতে থাকে। রানা সেখানে লবণ দিয়ে দেয়। আর রানা তারপর তার ইচ্ছে মতো গুলি করতে থাকে আর তাকেই অ্যাসিডের মধ্যে ফেলে দেয়। আর তারপর নিহালের কাছে যায়। নিহালের কাছে যাওয়ার পর নিহালকে মারতে লাগলো, আর নিহাল তার কাছে ক্ষমা চাইতে শুরু করলো। তারপর নিহালকে রানা বলতে লাগলো, তোকে এত কষ্ট দিয়ে মারবো না। তোকে এত কষ্ট দিয়ে মারলে আমারও কষ্ট হবে। তোকে আমি আমার নিজের ভাই ভেবেছিলাম, সেখানে কিনা তুই নিজেই আমাকে পিঠে ছুরি মারলি। তারপর রানা একটা বুকের পাঁজর বরাবর একটা গুলি করে দেয়, আর সেই গোডাউন থেকে বের হয়ে সেখানে ব্লাস্ট করে দেয়। আর দাও দাও করে পুড়ে গোডাউনটার মধ্যে আগুন জ্বলছে। আর বাকিরা বলছে, মৃত লাশগুলোকে রেহাই দিল না। রানা এসব শুনে মুচকি হাসি দেয়। আর এইভাবেই পার হয়ে যায় 3 দিন। চারিদিকে শুধু একটাই নিউজ হচ্ছে, রানা ওরফে ড্রাগন কিং সে তার নিজের প্রতিটা বিয়েতে পেরেছে। তারপর রানা সেই টাকাগুলো গরিব মানুষদেরকে দিয়ে দেয়। আর তার বাবার নামে ওখানে হাসপাতাল চিকিৎসা করার উদ্যোগ নেয়। এদিকে মোহনাকে ফিরে আসতে বলে। রানা সকল কাজ ফেলে রেখে রাত 10টার দিকে এয়ারপোর্টে আসছে। প্রায় অনেকক্ষণ হয়ে গেল সে দাঁড়িয়ে আছে। কিছু সময় পর মোহনা এলো। আসার পর রানাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রানা পিছন থেকে হাত ঝুলিয়ে দেয় মাথায়। মোহনা রানাকে তিল কষে মারতে থাকে বুকের মধ্যে। রানা এদিকে মোহনাকে গাড়িতে তুললো, আর মোহনা গাড়িতে উঠে রানা ড্রাইভ করতে লাগলো। আর তখনই আবারও মোহনা এসে তার হাত জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, অথবা আমাকে আর কখনো তুমি দূরে রাখবে না। তুমি ছাড়া আমার জীবনে কে আছে বলো? আমার কতটা কষ্ট হয়েছে সেটা তুমি জানো। রানা এক হাত শক্ত করে ধরলো, আর মোহনাকে শক্ত করে ধরলো। আর কিছুক্ষণ পর বাসায় আসলো। আর বাসায় আসার পর ফ্রেশ হয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসলো রানা। আর দুজনে খাবার খেয়ে নিল। খাবার খাবার পর মোহনা নিউজ দেখছে। সাংবাদিক সম্মেলনে তার জামাইয়ের কথা শুনছে আর রানার সাথে ফাজলামো করছে। একসময় মোহনা বলল, আচ্ছা, তুমি সবার কথা বললে, সবার কষ্ট বুঝলে, সেটা আসলেই ভালো কথা। কিন্তু আমি তোমার বউ, আমার একটা স্বপ্ন পূরণ করবে না বলো? আমার একটা কিউট বাবাই অথবা আম্মু চাই, যে পুতুলটা আমাকে সারাদিন জ্বালাবে। তাই নাকি গো? তাহলে তো এখনই তোমার ইচ্ছা পূরণ করতে হয়। এসব নিউজ দেখতে হবে না, এখন আমার কাছে আসো। রানা মোহনাকে জড়িয়ে ধরে তার ঠোরজোড়া দখল করে নিল। আর মোহনা রেসপন্স করতে লাগলো। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।